যুদ্ধ হলো বেলুনের মতো, অর্থাৎ আপনি একটা বেলুনের ভিতরে বাতাস থাকে, আপনি যে জায়গায় ধরে চাপ দিবেন বাতাসটা সেখানে থাকবে না, আরেক দিকে চলে যাবে। যেই না হাতটা সরাবেন আবার সেখানেই বাতাসটা ফিরে আসবে। যুদ্ধটা এরকম, যুদ্ধ এদিকে চাপ দিবে বন্ধ হবে, আরেক দিকে চলে যাবে, আবার এটা খুলে দিবে আরেক দিকে বন্ধ হবে। এইভাবে যুদ্ধটা চলতে থাকে। এটা শুধু যে সাধারণ যুদ্ধ নয়, আমাদেরকেও এই যুদ্ধ অলরেডি সংযুক্ত করা হয়ে গেছে। আপনি যেটা বললেন আজকে ভারতে, যেটা আমাদের ভুইয়া সাহেব বললেন যে ভারতের সাথে যদি আমাদের আগের মতো সুসম্পর্ক থাকতো তাহলে কিন্তু এই জোটে নাও যাওয়া হতে পারতো, হয়তো বা যেত না বাংলাদেশ। আবার দেখেন ওইদিকে আসিয়ানে বাংলাদেশকে নিবে না বলে দিয়েছে। জি বলেন ভুইয়া সাহেব, কিছু বলতে চাইছেন নাকি? আনমিউট করেন, আনমিউট করে বলেন। আপনি মিউট আছেন, মিউট আছেন। এর আগে শুনেন, এর আগে যখন আপনি পাকিস্তানের সাথে জুট করতেছিল সৌদি আরব, ওই সময় বাংলাদেশ কিন্তু ডাকছিল তাদের সাথে সৌদির সাথে একটা জুট করার জন্য বাংলাদেশকে, শেখ হাসিনার সময়। শেখ হাসিনা সেটা নাকচ করে দিয়েছে, মনে করাই দিলাম আপনাকে। না রফিক ভাই, তাহলে আমি আরেকটা তথ্য দেই ফরিদ ভাইকে। ফরিদ ভাই কথাটা তুলেছেন, রফিক ভাইও তুলেছেন, সেই কারণে এটাকে আরেকটু তথ্য দেই। ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময়ে শেখ হাসিনা সরকারের উপর কি কম স্টিম রোলার চালিয়েছিল? তারা কি প্রেশার দেয়নি? কিন্তু যত প্রেশারই দেখ, ইউক্রেনের ওই যুদ্ধে একচেটিয়া ইউক্রেনের পক্ষে কিন্তু ওই সরকার তখন সাপোর্ট দেয়নি, কারণ তখন সরকারের মাথার উপরে একটা ছাতা ছিল, যেটা আপনারা বলছেন, আমি বলবো না। জি ফরিদ ভাই, জি বলুন। জি আপনি ঠিকই বলেছেন, কারণ রাশিয়া সরাসরি বলে দিয়েছিল তখন যে বাংলাদেশকে ভারতের চোখে দেখতে হবে। তার কারণেই তখন সারা পৃথিবী সতর্ক হয়ে গিয়েছিল। বাংলাদেশকে কখনো ভারতের চোখ বাদ দিয়ে দেখতে আসে নাই, সম্ভব ছিল না। আর এখন তো বাংলাদেশ হয়ে গেছে গনিমতের মাল, যার নজর পড়ে সেই চলে আসে। কেউ করিডোর চায়, কেউ বন্দর চায়, কেউ করিডোর নিয়ে গেছে, কেউ বন্দর নিয়ে গেছে, মানে যে যেভাবে পারতেছে। শেষ যেটুকু বাদ ছিল, এরপরে দেখেন আরো কি কি নেয়। ওই যে আপনারা আমাদের দুই আলোচকই বলেছেন, রাশাদ হায়দার ভাই, ভুইয়া ভাইয়া বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করে না, এবার মজা গিয়ে বুঝুক। হুতিরা দেখবেন একটু ছাড় দিবে না। হুতিরা বাংলাদেশের এই যে যারা যারা যোগ দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের, এদের তো তেলের জাহাজ আসতে পারবে না। পাকিস্তানের আর একটা কি হলো জানেন, পাকিস্তান বর্ডারে কিন্তু ইরানের যে বর্ডার, সেখান থেকে কিন্তু তারা তেল চুরি করে এনে বেছে, প্রচুর তেল চুরি করে এনে বেছে ব্ল্যাকে। বর্ডারের লোকেরা এটা করেই খায়। যেমন বাংলাদেশের বর্ডারে কিছু লোক আছে না, গরু চুরি করে খায়, ভারতের জিনিসপত্র চোরা কারবারি করে খায়, তেমনি পাকিস্তান বর্ডারে কিছু মানুষ রয়েছে যারা ক্যানে করে বা কোনো না কোনো ভাবে মোটর সাইকেলে তারা তেল এনে বিক্রি করে খায় ভারত পাকিস্তানে। সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, অলরেডি এটা প্রভাব পড়বে। পাশাপাশি এটা কি হবে জানেন, ইরান কিন্তু বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে না, এই কারণে এবার কিন্তু ইরান সরাসরি বেলুচিস্তানের পক্ষ নেবে, আপনারা নিশ্চিত থাকেন। এতদিন ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে নিবে। এটা প্রভাব দেখেন, এক ঘটনা একটা, কিন্তু যাচ্ছে কোথায়। অর্থাৎ আপনার সাথে আমার ধাক্কাধাক্কি লেগে গেল, কিন্তু ঘটনা এখন ছড়িয়ে গেল প্রথমে জেলায়, তারপর ছড়িয়ে গেল বিভাগে, বিভাগ থেকে সারা দেশে। বিষয়টা এরকম, মানে কোনো ঘটনায় এক জায়গায় সীমাবদ্ধ থাকতেছে না, যে কোনো ঘটনাতে থাকবেও না, থাকার কথাও না, থাকার এটা কথাও না। তবে নিঃসন্দেহে বাংলাদেশের পররাষ্ট্রনীতি তো এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবচেয়ে দুর্বল। যে যে দিক থেকে পারতেছে কি করতেছে, যে যে দিক থেকে পারতেছে, যদি ক্রিকেটের ভাষায় বলে তাহলে ক্যাচ ধরতেছে বা বোলিং করে যা ইচ্ছা তাই করতেছে। বললামই তো, পুরো বাংলাদেশটা এখন বিদেশিদের জন্য গণিমতের মাল হয়ে গেছে। এই মুহূর্তে ভারত ছাড়া পৃথিবীর যে কোনো দেশ বাংলাদেশকে গণিমতের মাল বানিয়ে ফেলেছে, এবং এটার পরিণতি কোনোভাবেই ভালো হবে না। আমাদের সকলকে ভুগতে হবে এবং এর খেসারত দিতে হবে। এই যে আজকে যে চুক্তিটা করলো, এই চুক্তি কিন্তু এখানেই থামবে না। ধরে নেন তাদের দিয়ে ইরানে যুদ্ধ করানো হইল না, কিন্তু এই চুক্তি কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দিকে গিয়ে ঠেকবে, এবং স্বীকৃতি দিতে হবে এবং দেবে। অপেক্ষা করেন, দেখতে থাকেন। আবারও বলি, আমি কিন্তু ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ কে প্রথম স্বীকৃতি দিয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিল, এবং একটা ইহুদি জেনারেল ছিল, এবং আমাদেরকে সে গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে ইসরায়েল যুদ্ধে। আমি তার পক্ষে, আমি তার সাথে চুক্তি করার পক্ষে। তাছাড়া তাদের জ্ঞান বিজ্ঞান এগুলো প্রযুক্তি তাদের হাতে, তাদের সাথে আপনার বন্ধুত্ব করা ছাড়া তো আমাদের অ্যাডভান্স যদি করতে হয় বিজ্ঞানে, অবশ্যই ইসরায়েলকে দরকার আছে। কিন্তু এইখানে কি হচ্ছে জানেন, খুবই কৌশলে বাংলাদেশকে নিয়ে গেম সাজিয়েছে, এবং এদের মানে এখন এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা কোচের দায়িত্বে নিয়েছে। খেলোয়াড়কে ইরান বনাম 14টি মুসলিম রাষ্ট্র।
তারা হইলো এখন কোচের দায়িত্ব আছে, রেফারি খুঁজে পাবেন না, রেফারি ছাড়া খেলা চলতেছে, খেলা জমে গেছে, এখানে অফসাইড হবে, ফাউলও হবে, রং হবে, পেনাল্টি হবে, কত কিছু ঘটবে এরা বুঝতেই পারতেছে না যে ইরান ভার্সেস, যেটা আমি বললাম, আমি বারবার বলেছি যে এটা আসলে শেষ মুহূর্তে সুন্নি ভার্সেস সিয়া যুদ্ধে রূপান্তরিত হলো। একবার সিয়া সুন্নি যুদ্ধ হয়েছিল ইরান ইরাকে, তখন 8 বছর চলেছিল, এটা কয় 8 বছর যায় সেটা দেখতে থাকেন। ইরানকেও ধ্বংস করবে না, আরেকটা জিনিস বলে রাখি, ইরানকেও ফাইনালি ধ্বংস করবে না, কারণ ইরানকে যদি ধ্বংস করে দেয়। একটু থামাই, আপনার কথা শুনে আমার কাছে কেমন লাগছে সেজন্য বলছি, এই যে যুদ্ধ শিয়া সুন্নি যদি যুদ্ধ হয় তাহলে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই তামা তামা হয়ে যাবে, সবাই ধ্বংস হবে, তার মানে ইসরায়েল সাকসেস নাকি? ইসরায়েল তো ইসরায়েল আমেরিকা শতভাগ সাকসেস। ফরিদ ভাই, ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্ন দেখছে সেটা সেই পথেই তো আগাচ্ছে নাকি? ইসরায়েল যদি পরস্পরকে ধ্বংস করে দেয় তাহলে ইসরায়েল 100% সফল হয়ে যাচ্ছে, নিঃসন্দেহে সফল করে দিচ্ছি। জি জি, নিঃসন্দেহে নিঃসন্দেহে। শুনেন, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, এরা তো 2টি কিতাবের বাইরে যাবে না। ইসরায়েল সানজু চাইনিজ যে সমরবিদ তার বই পড়ে, গবেষণা করে, চাণক্য নীতি পড়ে, তারা ম্যাকিয়াভেলি পড়ে, তাদের নিজের তো জ্ঞান বুদ্ধি তো আছে, তারা খেলতেছে। খেলাটা দেখেন, মানে তারা দেখলো যে ইসরায়েল যদি সেখানে আক্রমণ করে, মুসলমান তো ইহুদির বিরুদ্ধে সমস্ত মুসলমান এক হয়ে যাবে, শিয়া সুন্নি বেরেলবি দেওবন্দি, তারপর আপনার কাদিয়ানি, যত রকম ফেরকা আছে 72 ফেরকার মধ্যে 74টা এক হয়ে যাবে। ইসরায়েল তো এটা জানে, ইসরায়েল এই গেমটা কি খেলে দিল যে ফেরকা আমি গেলে তো তোরা চলে যাবি, সবাই মারতে আসবি, তাহলে আমি সরে গেলাম, মাসুদের পাঠাই দিলাম, এখন মাসুদ আর ভুইয়া সাহেব আমি থাকলে 2জনে মিলে ধরবেন, এই জন্য আমি সরে গিয়ে আপনাদের 2জন লাগাই দিলাম, যে 2জন আমার মারবেন। বিষয়টা তাই, ইসরায়েল শতভাগ সাকসেস। তারা শুধু যে সামরিক শক্তিতে এগিয়ে তা নয়, তারা যে শুধু প্রযুক্তিতে এগিয়ে তা নয়, তারা যে শুধু গণিতে এগিয়ে তা নয়, তারা যে শুধু বিজ্ঞানে এগিয়ে, ইসরায়েল যে বিজ্ঞানে এগিয়ে শুধু তাই নয়, তারা যে শুধু রাজনীতিতে এগিয়ে তা নয়, তারা যে কূটনীতি, মানে সামরিক কূটনীতিতে কত এক্সপার্ট আপনি দেখেন। সেই জন্য বারবার বলা হয়েছে যে বন্ধু, শত্রু মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও, সেই কাজটাই করে ফেললো। ময়দান থেকে তারা চলে গেল, আমেরিকাও এখন চলে গেছে, ইসরায়েল তো আরো আগে চলে গেছে, তাহলে ময়দানে কিন্তু এখন কেউ নাই। ইসরায়েল কি করতেছে? লেবানন সিরিয়াতে এখন, কিন্তু সৌদি আরব ভার্সেস ইরান লাগিয়ে দিয়ে কি করলো? পুরো মধ্যপ্রাচ্য, আপনি যেটা বললেন, পুরো মধ্যপ্রাচ্যকে তামা তামা করার জন্যই তো, ধ্বংস করার জন্য। এই কথাটা আপনি বলেছেন, এই জন্য বলি, আমার কথা চলে যাচ্ছে তো। ইসরায়েল লেবানন সিরিয়াতে আছে, মানে সিরিয়ার একটা অংশ নিয়ে গেছে, লেবাননেরও বিশাল একটা অংশ দখল করে ফেলেছে, আরো সাইজে বড় করতেছে। এদিকে সুন্নি শিয়া লাগাই দিয়া এদেরকে ধ্বংস করে দিতেছে, তারপর গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পরিকল্পনা ফাইনালে চলে আসতেছে, এবং সেটা ইসরায়েল যদি আপনার আলোচনাটাই, আপনার মন্তব্যটাই শতভাগ সঠিক হয়ে যাবে আমার ধারণা। শুধু তাই না, ইসরায়েল যদি এইভাবে চলতে থাকে, এখনো তো 100 বছর হয় নাই, তাই ইসরায়েল এখনো কিন্তু 100 বছর হয় নাই ইসরায়েল যে প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে যতদিন টিকে আছে, এই 75 বছরের মতো যদি আর কিছুদিন টিকতে পারে, সে দেখবেন মদিনা সিটিতে ইহুদি সেন্টার হবে, ইসরায়েলি সেন্টার হবে, মক্কাতে হবে। লিখে রাখেন আপনি আমার কথা, হয়তো তখন আমরা বেঁচে থাকবো না, হয়ে যাবে। দুবাইয়ে অনেকেই তো বলে যে আমরা দুবাইয়ের চোখ ধাঁধানো উন্নতি দেখে আমরা বিস্মিত হয়েছি, হাই রে হাই দুবাই কিন্তু মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম তেল রপ্তানি করে, সবচেয়ে কম পৃথিবীর 25%, মানে যে কি বলে, মানে আপনার ঠিকাদারি কাজের যে কাজগুলোর যে যন্ত্রপাতি, সেগুলো ইয়েতে দুবাইয়ে 25%। কত কাজ তাদের চলমান, আমরা বলতাম হাই রে হাই আমাদের মধ্যে এই যে দেখো মুসলিমের কত উন্নত, তেল না বেছেও। এখন বোঝা যাচ্ছে টাকা সব ইসরায়েলে, কারণ ইসরায়েল ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি। দুবাইয়ে আপনি জানেন, ইসরায়েলের অনুরোধে পৃথিবীতে বেশ কয়েকটি মুসলমান দেশে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, 8টি দেশের ভিসা দেয় না, ভিজিট ভিসা দেওয়া হয় না ইসরায়েলের অনুরোধে। দুবাই চলে গেছে, বাহরাইনে চলে গেছে, ব্রুনাই চলে গেছে, তাহলে সৌদি আরব যাইতে আর কয়দিন? এখন তো নিজেরাই এদের পরিণতি দেখেন না, আপনি দেখতে পারবেন, যেটা আমরা দেখতে পাবো। হয়তো মদিনাতে ইসরায়েলি সেন্টার হবে, একদিনে ইসরায়েল বলবে যে মদিনার তো অপর নাম ইয়াত্রিব, ইতিহাস এটা সত্য, মদিনার প্রকৃত নাম ইয়াত্রিব,
সেই ইয়াত্রিব ছিল ইহুদি একদিন বলবে এটা তো আমাদেরও মদিনায় তো আমরাই ছিলাম, ইয়াত্রিব তো আমাদেরও। ফরিদ ভাই আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, কি একটা সমস্যা হয়েছে? একদিন দেখবেন যে এই দুঃখিত যে কল আসছিল বলে বোধ হয়, আমি লাইভ চলতেছে, উনি হয়তো জানায় কল দিয়েছিল এই জন্য। তো এক সময় দেখবেন এই মদিনাকে তারা এই অজুহাত না, এটা সত্য, হিস্টোরিক্যালি সত্য, যে ইসরায়েল তো ইহুদিদের, মদিনা তো ইহুদিদের ছিল, তারা বলবে যে এই মদিনাও আমাদের। একদিন দেখবেন ওইখানে তারা ইহুদিদের সুপার মার্কেট হবে, তাদের ব্যবসা বাণিজ্য হবে, একসময় দেখতে পাবেন। এটা খুব বেশি দিন না, হয়তো 50 বছর এইভাবে যদি চলতে থাকে 50 বছরের মধ্যে হবে। কিন্তু এখন যেটা আমরা দেখে যাব সেটা হলো যে পুরো মধ্যপ্রাচ্য তছনছ হয়েই আছে। আপনি দেখেন ইরান অশান্ত, ইরাক অশান্ত, লিবিয়া অশান্ত, সিরিয়া অশান্ত। শান্তটা কোথায় ছিল? সৌদি আরব আর দুবাই, সেইখানেও এখন অশান্ত। ইরানের মিসাইল পড়েছে, তারা কিন্তু খুশি। ইরান যেদিন, আমি কিন্তু বলেছিলাম ইরান যেদিন কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরবে মিসাইল মারলো, ওই মুহূর্তে সবচেয়ে খুশি হয়েছিল ইসরায়েল এবং আমেরিকা, কারণ জানে তাদের কাজটা হয়ে গেছে। তারা যে চালটা চেলেছে সেই ফাঁদে এরা পড়ে গেছে।